প্রত্যাশা ছিল। বিগত বেশ কয়েকটি এপিসোড ধরে সেই কাজটাই হয়ে চলেছে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন জায়গায় আজকে যখন এই টিভি চ্যানেলে দেখছেন, ইউটিউবে দেখছেন, সেখান থেকে ফিডব্যাক আপনাদের এটাই জানাচ্ছে যে এই প্রোগ্রামটার ভীষণ দরকার ছিল। অ্যাস্ট্রোলজি দিয়ে যে এতটা ডেপথে ক্যালকুলেশন করা সম্ভব, প্রেডিকশন করা সম্ভব, সেটা আমাদের অনেকের অজানা ছিল। এটা আপনারাই আপনাদের ফিডব্যাকে জানাচ্ছেন। একজন মানুষ যিনি সকল্ড প্রফেশনাল মাইন্ড বা অ্যাটিটিউড নিয়ে এই ফিল্ডে আসেননি, এটা আমরা এতদিনে বিশ্বাস করেছি। সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফিল্ডের কম্পিউটার সায়েন্সের একজন সিনিয়র ফ্যাকাল্টি তিনি, সেই জায়গায় তার জব থেকে তার পাশে এই শাস্ত্রের প্রতি আমাদের যে ভালোবাসা অনুরাগ আছে, তিনিও তার ব্যতিক্রম নন। যাদের যাদের আছে তাদের মধ্যে তিনি তো অন্যতম, কিন্তু সেই অনুরাগটা সেই জায়গায় থামিয়ে তিনি রাখতে চাইছেন না, আরো 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 বিস্তারে ছড়িয়ে দিতে চাইছেন। আমাদের অনেকেরই জানার সুযোগটা থাকে না, সেই জায়গায় বোধহয় এই অনুষ্ঠানটার আরো বেশি করে প্রাসঙ্গিকতা। অন্তত আপনারা সেইটা জানাচ্ছেন বারে বারে যে প্রফেসর বাসু আমাদের জন্য সেই সুযোগটা তৈরি করে দিয়েছেন। অনেক কিছু অজানা বিষয় আমরা জানছি, ঠিক তারই স্বীকৃতি স্বরূপ ঠিক আপনারা যেমন ভালোবাসছেন, ভারতবর্ষের ন্যাশনাল লেভেলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে সেই স্বীকৃতি দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গা থেকে তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ইউএস এর মতো কান্ট্রি থেকে আইজার এফ এর মতো প্রতিষ্ঠানের তিনি মেম্বারশিপ বিলং করেন। সেই জায়গায় একটা কথায় বলাই বাহুল্য যে কোনো অত্যুক্তি করার প্রয়োজন নেই। নিট অ্যান্ড ক্লিন একটা প্রোগ্রাম এবং নিট অ্যান্ড ক্লিন মাইন্ড নিয়ে তিনি চলেছেন। হ্যাঁ, সেই জন্যই আমরা ভালোবাসছি। সেই ভালোবাসার নমুনা আরো একবার পেতে চাইবো। আজকের অনুষ্ঠানে সরাসরি স্বাগত জানাতে চাইবো প্রফেসর বাসুকে। ওয়েলকাম। নমস্কার, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ আমার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা যে জায়গায় অনেক ক্ষেত্রেই পেন্ডিং ছিলাম, লাইভ ফোন ইন অনুষ্ঠান, এবং সেখানে ফোন কল অ্যাটেন্ড করতে গিয়ে অনেকটাই ডিসকাশন, যেটা অনেকেই অপেক্ষা করছেন, বারে বারে রিকোয়েস্ট করছেন। সেই ক্ষেত্রে আমি অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের বিষয়টা, রেমিডিয়াল প্রসেসের যে বিভিন্ন ধাপগুলো রয়েছে সেটা কিভাবে কাজ করে সেই ডিটেলসে আপনার কাছে পাচ্ছিলাম। যারা ফোন করছেন প্লিজ সাথে থাকুন, আলোচনাটা শুনুন, এইটুকু আপনাদের রিকোয়েস্ট করছি। সরাসরি আপনার অ্যানালিসিস। হ্যাঁ, বিগত কয়েক সপ্তাহ ধরে প্রত্যেকবারই আমি চেষ্টা করছিলাম যে প্রতিকারের ব্যাপারে কিছু আলোচনা করার, কারণ আমাদের শেষ চাওয়া বা আশা সেটা হলো প্রতিকার। আমরা সমস্যায় পড়েছি, তাই আমাদের প্রতিকার দরকার আছে। আমি আজকে মূলত 3 ধরনের প্রতিকারের ব্যাপারে আলোচনা করব, যেটা হয়ে থাকে আমাদের জীবনে, আমরা নিজেদের জীবনকে শুধরে নিতে পারি। সেই প্রতিকারগুলোকে আমরা যদি চিন্তা ভাবনা করি, সেটা দেখা যায় 3 ধরনের প্রতিকার বা রেমেডি আমরা অ্যাপ্লাই করতে পারি জীবনে। এক হলো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি বা জ্যোতিষ দিয়ে, জ্যোতিষ শাস্ত্রকে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমাদের কোষ্ঠী বিচার করে তার প্রতিকার করা, গ্রহ রত্ন দিয়ে অর্থাৎ জেমোলজিক্যাল জেম স্টোন দিয়ে আমরা সেটা প্রতিকার করতে পারি। আর দ্বিতীয়, আমরা যেখানে বসবাস করি সেই বসবাস যে জায়গাটাকে, আমাদের জমি, আমাদের বাসভূমি, আমাদের গৃহকে সায়েন্টিফিক্যালি অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে বসবাসযোগ্য করে তোলার জন্যে একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শাস্ত্র আপনারা জানেন, বাস্তুশাস্ত্র। সেই বাস্তুশাস্ত্রে বাস্তুগত কোনো দোষ থাকলে তার প্রতিকার করে নেওয়া। তৃতীয়, আপনারা জানেন, আমি প্রত্যেকবার বলেছি, আমাদের জীবনের সমস্ত দিক বা সমস্ত ভাব সব সময় কিন্তু গ্রহরত্ন দিয়ে ইমপ্রুভ করা বা উন্নতি করা যায় না বা শোধরানো যায় না। সেই জায়গাটায় আমাদের কিন্তু তন্ত্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে তন্ত্রক্রিয়াকে অ্যাপ্লাই করে, প্রয়োগ করে আমাদের জীবনে আমরা অনেক কিছু বদল আনতে পারি, চেঞ্জ করতে পারি। তো দেখা যাক, আমি ডিরেক্টলি শুরু করছি আজকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি দিয়ে, অর্থাৎ তন্ত্র অর্থাৎ রত্ন দিয়ে আমরা কিভাবে কাজে লাগাতে পারি রত্নকে। আগের দিনে বলছিলাম যে সব সময় মনে রাখবেন, রত্ন বা গ্রহরত্ন যত কম পড়া যায়, অর্থাৎ যে গ্রহরত্নে যতটা পাওয়ার নিয়ে আমাদের ধারণ করা দরকার, সেটা যদি আমরা মেনটেন না করতে পারি, আমরা না করি, তাহলে হিতে বিপরীত হয়। হ্যাঁ, একদমই সত্য। আমার 18 বছর ধরে আমি প্র্যাকটিস করে দেখেছি,
অনেকে ভুল রত্ন পড়ে তার প্রতিকারের জায়গায় নিজের বিপদ ডেকে এনেছে। ভুল রত্ন পড়ার থেকে কোনো রত্ন না পড়া ভালো। আগের দিনে বলছিলাম অনেক সময় রত্নেই দরকার হয় না, খুব কম কেসে অবশ্য, সেক্ষেত্রে ধাতুতে কাজ হয়। যাই হোক, যেটা বলছিলাম, এই সঠিক রত্ন এবং কতি রত্ন পড়বেন সেটা বিচার করার জন্য আমি বলেছিলাম বারবার বর্গ বিচার বা ডিভিশনাল চার্ট, অর্থাৎ একজনের জন্য, একজন জাতক বা জাতিকার জন্য মিনিমাম 16 বর্গ অর্থাৎ 16+4, 16টা ছক, তার সঙ্গে 4টে ছক অপশনাল, সেটা আমি বিচার করে থাকি। সেটা বিচার করা আমাদের রেকমেন্ডেড। দুর্ভাগ্যের বিষয় সেটা এখন হয় না। আমার মনে হয় ভারতবর্ষে আমি ছাড়া এই মুহূর্তে কেউ করে না। তার কারণ এটা করতে গেলে আমরা বাজারে কোনো ওই বই পড়ে শেখা যায় না বা বিভিন্ন ইনস্টিটিউটেও শেখায় না। এটা করতে গেলে কিছু সায়েন্টিফিক জ্যোতিষ নিয়ে যারা আলোচনা করেন, ইউএসএ, আমেরিকা বা চীন যারা খুব এগিয়ে গেছেন, তাদের জার্নালগুলোকে ফলো করতে হয়, নিজেকে শিখতে হয়। যাই হোক, তো যেটা বলছিলাম, আগের দিন দেখবেন আমরা অনেক সময় প্রোগ্রাম দেখি টিভিতে, বিভিন্ন চ্যানেলে, আমরা অনেক অনেক জ্যোতিষীরা দেখবেন বিভিন্ন রকম কথাবার্তা বলেন আপনাদের উপকার করার জন্য, কিন্তু আপনারা লক্ষ্য করে হয়তো দেখেছেন তারা তাদের নিজেদের হাতেতেই 8টা আঙুলেতেই 10টা আঙুলে 8খানা স্টোন পড়ে আছেন, বা 9টা স্টোন পড়া যায় না, রাহু কেতুকে একসঙ্গে পাওয়ার দেওয়া যায় না, অর্থাৎ গোমেদ আর ক্যাটসটাকে একসঙ্গে পড়া যায় না, তাহলে 8টা স্টোনই পড়ে রয়েছেন। তাহলে আমি কি বলছি, মানে এটা এরকম দাঁড়াচ্ছে আমি হাতে স্মোক করতে, ধূমপান করতে করতে ধূমপান বিরোধী আন্দোলনে আমি নেমেছি, অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন করছি আমি স্মোক করতে করতে। যাই হোক, তো এই ব্যাপারে সজাগ থাকতে হবে। ঠিক কি রত্ন লাগবে, কটা রত্ন লাগবে, আমি আমার 18 বছর ধরে দেখেছি ম্যাক্সিমাম 2টো রত্নতে অনেকের কাজ হয়ে যায়। খুব টেকনিক্যাল ক্রিটিক্যাল চার্টে 3টে রত্ন দরকার হয়। আজকে আমি এই রত্ন সম্বন্ধে, তাদের কোয়ালিটি সম্বন্ধে বিচার করব, কিছু আলোচনা করব, এবং তাদের কম্পোজিশন, রাসায়নিক উপাদান অর্থাৎ কেমিক্যাল কম্পোজিশন নিয়ে আলোচনা করব। সেটা বলতে গেলে প্রথমে শুরু করি, রত্নকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক হলো জৈব আর এক হলো অজৈব, একটা অর্গানিক, এক হলো ইনঅর্গানিক। এই অর্গানিক জেমস্টোন বা জৈব রত্ন সাধারণত দুটো হয়। এক হলো পলা বা কোরাল, রেড কোরাল, আপনার লাল পলা, আর পার্ল বা মুক্তো। তো এই যখন আমাদের এই ধরনের আমরা স্টোন দেখবো, আমরা কিভাবে স্টোন দেখব, তো আজকে মূলত আমি দুটো জৈব রত্ন নিয়ে আলোচনা করছি, আর অজৈবের মধ্যে বাকি যেগুলো মাইন্স খনি থেকে পাওয়া যায় সেই ধরনের রত্নকে আমরা বলি অজৈব বা ইনঅর্গানিক। তো দেখা যাক, আজকে আমি বলি আমাদের এই রেড কোরাল, লাল পলা আর মুক্তো, এর মধ্যে কি থাকে বা রেড কোরালটা হয় কি করে। বেসিক্যালি রেড কোরাল বা পলা আমরা যেটাকে বলি, সেটা দেখা যেতে পারে এক ধরনের সামুদ্রিক কীট, স্পাইনলেস বা মেরুদণ্ডহীন এক ধরনের কীট, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম, খালি চোখে দেখা যায় না। আমি একটু ক্লিপিং দেখে নিই, একটা ক্লিপিং। এটাকে আমরা বলি পলিপ। তো এই আমাদের পলা যা দিয়ে তৈরি হয়, এই ধরনের পলিপ হলো তার একটা এলিমেন্ট। তো এই পলিপ কিন্তু জৈব। দেখুন এখানে কিন্তু যে অর্গানিক সিস্টেমটা, আমাদের যে অ্যানাটমিটা এখানে দেখা হয়েছে, এটা একটা মাইক্রোস্কোপিক ভিউ। এই যে স্টোমাক আছে, এখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে আর কি এটার। তার মধ্যে বেস মেটাল, অর্থাৎ এদের মধ্যে কিছু সাসেপ্টার আছে যার দিয়ে এই দেশে তথা সমুদ্রের তলদেশে এরা ধরে থাকতে পারে নিজেকে। তো এই পলিপ হলো এই পলার একটা উপাদান, অর্থাৎ অসংখ্য পলিপ একসঙ্গে বন্ডিং করে একটা কলোনি ফর্ম করে। এই কলোনি ফর্ম করার পরে যেটা দেখতে পাই, যে ফরমেশনটা আসে, সেটা হলো একটা কমপ্লিট পলা, একটা আনকাট ভার্সন আমি রেড কোরাল বা পলা দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু অসংখ্য কোটি কোটি পলিপ আছে, তারা নিজেদের মধ্যে বন্ডিং করে একটা ফরমেশন তৈরি করেছে, যেটাকে আমরা রেড কোরাল বা পলা বলে থাকি। সমুদ্রের নিচে আমরা ঠিক এই ধরনের কিছু পলা নিয়ে আসি, আনকাট ভার্সন, সেটা নিয়ে এসে আমরা প্রপার কাটিং করে আমরা আমাদের ধারণের উপযোগী করে তুলি। তো
এই ধরুন পলা এখানে আমি একটা দেখাচ্ছি, এই যখন কাটিং করে আসার পরে আমরা কিছু পলা দেখাচ্ছি এখানে, জাপানিজ পলা আর ইটালিয়ান পলা। পলা সাধারণত দু ধরনের হয়, একটা জাপানিজ একটা ইটালিয়ান। অনেক সময় শুনবেন যে জাপানিজ কাঠ বেসিক্যালি ইটালিয়ান পলা কিন্তু ওভাল শেপে কাটা হয় বলে এটাকে বলি আমরা জাপানিজ কাঠ। জাপানিজ অরিজিন পলা কিন্তু খুব ডিমান্ড আছে, একটু কস্টলি। আর ইটালিয়ান পলাটা দেখবেন ডান দিকে দেখাচ্ছে ইটালিয়ান পলা। জাপানিজ অরিজিনের যে পলাটা তার মধ্যে একটু ছিট একটু হলুদ ভাব থাকে, এটা কিন্তু মারাত্মক এফেক্টিভ। তো যেটা বলছিলাম, তো এই পলার মধ্যে কি থাকে, অ্যাকচুয়ালি পলা আর মুক্তোর মধ্যে একই ধরনের রাসায়নিক উপাদান থাকে, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট হলো মুখ্য উপাদান। পলা যখন আমরা উপাদানের কথা বলি, এই দেখবেন আমরা বলি যে ক্যালসিয়াম কার্বনেটের বিভিন্ন রকম তাদের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে পলার কতটা কালার হচ্ছে। তাই আমরা সাধারণত যে কোনো স্টোনের যখন আমরা বিচার করি তার কোয়ালিটিটা 3 থেকে 4টে ফিজিক্যাল প্রপার্টি দেখি। এক হলো স্পেসিফিক গ্র্যাভিটি অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব, 2 হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, 3 হলো হার্ডনেস যার মো স্কেলে আমরা যার ইউনিটে পাই, আর 4 হলো ট্রান্সপারেন্সি আর কালার। এই 4-5টা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমি যেটা দেখালাম যে পলাটা আমি যেগুলো আমি নিজে দিয়ে থাকি, কারণ অনেক সময় দেখা যায় আমি একটা স্টোন রেকমেন্ড করলাম কিন্তু ঠিকঠাক বাজারের মূল্য এত বেশি, অর্থাৎ প্রাইস অ্যান্ড কোয়ালিটির সঙ্গে এতটা ডিফারেন্স, সেই ব্যক্তি সেই তার ইয়ের জন্য নিতে পারলো না, অসুবিধা হচ্ছে আর কি তাই নিতে। তাই আমি তাদের অ্যাকচুয়ালি কাজ পাওয়ার জন্যেই, প্রতিকারটা সঠিকভাবে হওয়ার জন্যেই আমি নিজে যারা ওই মাইন্স থেকে বা সমুদ্র থেকে ডিরেক্টলি স্টোন নিয়ে আসে, ট্রেড করে, সেই জায়গা থেকে সেই সমস্ত ট্রেডারের কাছ থেকে আমি ডিরেক্টলি নিয়ে এসে আমার কাছে রাখি, যাতে কিনা আমি অনেক কম দামে, অর্থাৎ ভায়া কিছু হয়ে আসে না, অর্থাৎ বাজারে রিটেল মার্কেটে যা দাম তার থেকে অনেক কম দামে আমি দিতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে যেন আমার কাছে যারা আসছেন তারা সঠিক কাজটা পান, সঠিক মানের রত্ন ধারণ করতে পারেন। নেক্সট আমি চলে যাব পার্ল বা মুক্ত এই ব্যাপারে কথা বলতে। এই মুক্তর যেটা বললাম যে মেন কম্পোজিশন ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু আমরা জানি মুক্ত দু ধরনের হয়। এক হলো কালচার্ড বা কৃত্রিম উপায়ে তৈরি করা মুক্ত, আর এক হলো বাই ডিফল্ট বা এমনি স্বতঃস্ফূর্তভাবে যে মুক্ত তৈরি হয় সমুদ্রের নিচে ঝিনুকের স্টোম্যাক থেকে, প্রাকৃতিকভাবে। তো এই প্রাকৃতিক মুক্তের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট ছাড়াও যেটা থাকে কনচিওলিন, জেনারেলি ক্যালসিয়াম কার্বনেট থাকে 85% আর কনচিওলিন থাকে 15%, কিন্তু কালচার বা কৃত্রিম মুক্তর মধ্যে কোনো কনচিওলিন থাকে না। তো যার ফলে আমরা পুরোটাই ক্যালসিয়াম কার্বনেট, যার ফলে আমরা এই কনচিওলিনের ভূমিকা খুব বেশি মুক্তর কাজে লাগানোর জন্য। যাই হোক, আর স্পেসিফিক গ্র্যাভিটি যদি বলি সেটা হচ্ছে যে রেড কোরাল বা পলার স্পেসিফিক গ্র্যাভিটি মোটামুটি 2.6 থেকে 2.7, আর ন্যাচারাল পার্লের স্পেসিফিক গ্র্যাভিটি 2.4 to 2.6, আর কালচার্ড পার্ল বা কৃত্রিম মুক্তর স্পেসিফিক গ্র্যাভিটি লেস দ্যান 2.4। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রেড কোরাল বা পলার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক 1.4 to 1.6 হয়ে থাকে, আর পার্লের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় 1.5 to 1.6। এতগুলো কথা কেন বলছি, আপনি কোনো জায়গাতে যখন কোনো স্টোন নেন, দেখুন আপনাকে একটা কার্ড দেয়, এই কার্ডে কিছু জিনিস লেখা থাকে, এই জিনিসগুলি লেখা থাকে। আপনার উচিত হচ্ছে এই কি এই যেগুলো বললাম এগুলো কিভাবে আছে, কতটা আছে তা দেখে বোঝা যায় আপনার স্টোনটা অরিজিনাল কিনা এবং কতটা উন্নত মানের। যাই হোক, তো আজকে বলছিলাম মুক্তের ব্যাপারে বলতে গিয়ে, মুক্ত দেখুন আমি এখানে একটা ক্লিপিং দেখাচ্ছি। আমাদের যেমন গলব্লাডারের স্টোন হয় সেরকম দেখুন গলব্লাডারের স্টোন আমরা জানি, আমরা অনেক সময় ভুগে থাকি বিভিন্ন মানুষ, সেই স্টোন যেভাবে ফর্ম হয় ঝিনুকের মধ্যে মুক্ত কিন্তু সেভাবে ফর্ম হয়ে থাকে। দেখুন কি সুন্দর প্রাকৃতিকভাবে সমুদ্রের নিচে এই মুক্ত ঝিনুকের স্টোমাকের মধ্যে এই মুক্তগুলো সুসজ্জিত আছে। তো এইভাবে সমুদ্রের নিচ থেকে আমরা মুক্ত কালেক্ট করে থাকি, সেটাকে প্রপার কাটিং করে ঠিকঠাক
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাওয়ার জন্য কাটিং করা দরকার হয়। তো এটা হলো একটা বসরাই পার্ল। আপনারা জানেন বসরাই পার্ল খুব ডিম্যান্ড, কারণ বসরাই রিভার এখন আর নেই, মজে গেছে। তো আগেকার দিনে রাজরাজারা বসরাই মুক্ত পরতো নিজেদের গলাতে মালা করে। বসরাই মুক্ত চেনার একটা বাইরে থেকে উপায় হচ্ছে, দেখবেন ফুটো থাকে, হোল থাকে, হ্যাঁ, দুটো পোলেতে হোল থাকে, অন্য মুক্ততে হোল থাকে না, কারণ ওই রাজারা বিভিন্ন মুক্তি পড়ার সময় ওই হোল দিয়ে থ্রেড লাগিয়ে মালা করতো আর কি, আর একটু ইউলিশ হয়। আর ওই হোলের মধ্যে একটা জিনিস দেখতে হয় যেটা খালি চোখে দেখা যায় না, যারা স্টোন বোঝে, যারা জেমোলজি নিয়ে পড়াশোনা করেছে, তো তারা জানে একটা পার্টিকুলার কালার সেটা অন্য মুক্ততে পাওয়া যায় না, বসরাই মুক্ততে পাওয়া যায়। বসরাই মুক্ত চেনার একটু ডিফিকাল্ট, তো এগুলো দেখে নিতে হবে। তো এটা আমার ওয়ার্কশপে বানানো একটা বসরাই পার্লকে একটা ওই আমেরিকান ডায়মন্ড দিয়ে তৈরি করা, যাতে কিনা লকেট হিসেবে পরা যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে এই কথাগুলো একটু রত্ন নিয়ে বললাম। আজকে যে পরে চলে যাব আমি বাস্তু নিয়ে। তো প্রফেসর বাসু, আমি একটা জাস্ট কোয়ারিজ আমি এই ক্ষেত্রে রেখে রাখবো, যে জেমস্টোন আপনি অ্যানালিসিস এতটা করলেন, এইগুলোর ক্ষেত্রে আই থিঙ্ক কোনো ল্যাব ট্রিট করার সেই সুযোগটা থাকে না, যেহেতু এগুলো ন্যাচারালি হচ্ছে। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন হয়ে যাচ্ছে আসল নকলের বিষয়টা এই ক্ষেত্রে খুব ডিফিকাল্ট। অনেক সময় যখন কালার ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, আপনি বুঝতেই পারবেন না একটা সিনথেটিক, একটা অকৃত্রিম নকল রত্নকে আমরা বলি সিনথেটিক স্টোন। একটা সিনথেটিক স্টোনকে এমন ভাবে কালার ট্রিট করে দেবে, আমরা মাঝে মাঝে বুঝতে পারি না। আমার এত বছর অভিজ্ঞতা থেকে আমি মাঝে মাঝে বুঝতে পারি। তখন আমাকে আই গ্লাস দিয়ে দেখতে হয়, আই গ্লাস দিয়ে খুব মাইক্রোস্কোপিক ভিউটা পাওয়া যায়, সেখান থেকে বোঝা যায় অ্যাকচুয়ালি এটা রত্নটা অরিজিনাল কি। প্র্যাকটিক্যালি সেই জহুরি চোখটা থাকা দরকার, সেই এক্সপেরিয়েন্সটা, অর্থাৎ একজন জ্যোতিষীকে জেমোলজিও পড়তে হয়। তো যেটা বলছিলাম, আমি বাস্তু নিয়ে চলে যাই ডাইরেক্টলি, সময় খুব কম, তো জানি না কতটা কমপ্লিট করতে পারবো। আমরা দেখবেন বাস্তু নিয়ে যখন অনেক চিন্তা ভাবনা করি, প্রথমেই চলে যাই কি ক্রিস্টাল থেরাপি আছে, আমি এই ক্রিস্টাল কিনবো, ওই ক্রিস্টাল কিনবো। পদ্ম ফুলের মধ্যে গণেশের মূর্তি বসানো একটা ক্রিস্টাল খুব ভালো হবে, অবশ্যই ভালো, এগুলো খারাপ কখনোই নয়, আপনি বাজার থেকে ডিরেক্টলি কিনে নিয়ে এসে রাখুন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এগুলোর ইম্পর্টেন্স খুব নগণ্য। আসল বাস্তুটা কি? বাস্তু একটা বিজ্ঞান, এটাকে বলে সায়েন্স অফ ডোয়েলিং, অর্থাৎ আমাদের বসবাস জমিটাকে, আমাদের গৃহকে বিজ্ঞান সম্মতভাবে আমরা তৈরি করতে পারছি কিনা। বাস্তুশাস্ত্রে একটা কথা আমরা বলে থাকি, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের সঙ্গে যার মিল আছে, অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। বাড়ি তৈরি করার আগে, জমি কেনার আগে থেকে বাস্তু সম্বন্ধে সচেতন হতে হয়। আমি জমি কিভাবে কিনবো, বাড়ি কিভাবে তৈরি করব, এখানেই বাস্তু এক্সপার্ট, যারা প্রকৃত শিক্ষিত বাস্তুবিদ, তারা বিচার করে থাকে। তো বাস্তু বলতে গেলে বাস্তু দোষের কথাটা চলে আসে। বাস্তু দোষ সাধারণত দু ধরনের হয়। এক হলো প্রাইমারি ফল্ট বা মুখ্য দোষ, আর এক হলো সেকেন্ডারি ফল্ট বা গৌণ দোষ। এই মুখ্য দোষের মধ্যে কি কি পড়ে? প্রথমেই মুখ্য দোষের মধ্যে পড়ে, আমরা এটাকে বলি দিকমূল জমি, অর্থাৎ যে জমিটা কিনবো সেই জমির প্রকৃতি, সেটা কিভাবে হয়ে আছে। বাস্তুবিদদের কাছে, আমাদের কাছে একটা কম্পাস থাকে, মানে কি একটা ওই ম্যাগনেট, আপনি এমনি কম্পাস ছাড়াও করা যায়, যে জমিটা আমি টেস্ট করব এটা ঠিকঠাক দিক সম্মত হয়েছে না, বাস্তু কম্প্যাটিবল হয়ে আছে কিনা, দিকটা করার জন্য জমির মাঝখানে এসে এই কম্পাসটা ধরতে হয়, বা একটা ম্যাগনেটের মাঝখানে কোনো দড়ি বেঁধে উলম্বভাবে ঝুলিয়ে দিয়ে দেখতে হয় ম্যাগনেট যে কোনো এক জায়গায় ঠিক ফিক্সড হয়ে যায়। সেটা কোন দিক আমরা জানি, নর্থ অ্যান্ড সাউথে। তো দেখতে হয় আমার জমির উত্তর দক্ষিণ মেরুটা বা প্রান্তটা, অক্ষরেখাটা সেই ম্যাগনেটের উত্তর দক্ষিণ অক্ষরেখার সঙ্গে মিলছে কি না। যদি মেলে তাহলে 100% পারফেক্ট, যদি না মেলে, অর্থাৎ ধরুন আমার ম্যাগনেটটা আছে এইরকম, আপনার জমিটা একটু ক্যারাচে ভাবে, অর্থাৎ একটুখানি অ্যাঙ্গেল করে আছে, জমির উত্তর দক্ষিণ প্রান্তটা একটা অ্যাঙ্গেল, কৌণিক দূরত্ব সৃষ্টি করেছে আপনার জমির উত্তর দক্ষিণ প্রান্তটা আর ম্যাগনেটের উত্তর দক্ষিণ যে অক্ষরেখার সঙ্গে। এই কৌণিক দূরত্বটা যত বেশি হবে তত অশুভ, ম্যালিফিক, এটা দেখে নিতে হবে। না থাকলেই ভালো, যত কম হয় তত ভালো। তো ধরুন আপনার জমিটা কিনতেই হবে, কিনে ফেলেছেন, কিছু করার নেই, তখন আপনি কি করবেন? তখন দেখতে হয় অ্যাটলিস্ট
ওই ফলটি জমিতেই আপনার বাড়িটা যেন অ্যাটলিস্ট ওই উত্তর দক্ষিণ অর্থাৎ নর্থ সাউথ ম্যাগনেটিক এর সঙ্গে অক্ষরেখার সঙ্গে প্রপারলি অ্যালাইনড হয়, জমি বাড়িটা যেন ঠিকঠাক হয়ে থাকে, জমিটা না হলেও। সেকেন্ড ফল্ট হচ্ছে আমরা বলি শল্য দোষ অর্থাৎ মাটির দোষ। মাটিটা কতটা মজবুত সেটা দেখতে হয়। এই মাটি মজবুতের জন্য অনেকগুলো পরীক্ষা করতে হয়। আমরা সয়েল টেস্টে বিভিন্ন ল্যাবে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট তারা পড়াশোনা করেছেন তারা জানেন যে এই সয়েল টেস্ট একটা কিছু একটা ইম্পর্টেন্ট ব্যাপার জমির মাটি পরীক্ষা করার জন্য। এমনি করা যায়, জমির মাটি কতটা তার মধ্যে ঘনত্ব আছে দেখার জন্য 2 মিটার খুঁড়তে হয়, খুঁড়ে বা অ্যাটলিস্ট 1 ফুট খুঁড়লে হয়ে যায়। সেখানে জল দিয়ে মাঝখানটা করে জল দিয়ে ওই গর্তটা ভরাট করে দিতে হয়। 5 মিনিট পরে যদি দেখা যায় ওই জল পুরোপুরি ভর্তি আছে, একটু কমেনি, তাহলে 100% ভালো অর্থাৎ পারফেক্ট জমি, বাস্তু সম্মত। যতটা কমে যাবে ততটা খারাপ, অর্থাৎ জমির ডেন্সিটি বা ঘনত্ব তত কম আছে। এটা একটা সাধারণ পরীক্ষা। থার্ড হচ্ছে জমির ঢাল বা জমির স্তর। যে জমিটা কিনবেন সেটার আপনার আপনার দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে ঢালু হওয়া উচিত, এটাই শুভ। আর না হলে সেভাবে মাটি ফেলে তৈরি করে নিতে হয়। আর যদি মাটির দোষ থাকে তাহলে অনেক সময় কি করে, অনেকে মাটি পুরো অ্যাটলিস্ট 1 মিটার মাটি পুরো ফেলে দিয়ে নতুন মাটি নিয়ে আসে, এটা একটা প্রতিকার। থার্ড হচ্ছে আমি যে জমিটা কিনবো তার উত্তর পূর্ব দিকটা বা কোণটা খুব ভাইটাল। এটা যেন আমরা মহাদেবের ঈশান কোণ বা শিবের দিক, এই কোণটা যেন কাটা না হয়, বাট কোনো রকম ট্যাপিং বা ট্যাপারিং না থাকে, অর্থাৎ জমিটা মাঝখানে উত্তর পূর্ব কোণটাই নেই, কাটা। এটা কিন্তু খুব অশুভ। তো এটা করার জন্য সময় কি হয়, এটা প্রতিকার হিসাবে আমরা পাশের জমির প্লট হোল্ডারকে বিক্রি করে দিতে পারি, তার ক্ষতি হচ্ছে না, তার এটা উত্তর পূর্ব দিক হচ্ছে না, আমাদের উত্তর পূর্ব দিক হচ্ছে, বিক্রি করে যাতে মোটামুটি একটা প্যারালাল বা একটা হয়, একটা আয়তকার একটা পায় জমির রূপটা সেরকম আমরা তৈরি করার চেষ্টা করব ওই পোর্শনটা বাদ দিয়ে। আর না হলে ওই উত্তর পূর্ব দিকে একটা ওয়াল দিয়ে, বাউন্ডারি দিয়ে, তার ইনার সাইডে একটা রিফ্লেক্টরি অবজেক্ট বা মিরার টাইপের কিছু করে দিলে সেটা ভার্চুয়ালি অনেকটা কাজ করে, সেই উত্তর পূর্ব দিকের কাটা দিকটা দেখা যায় না। আর থার্ড হচ্ছে আমরা বলতে পারি যে যদি এই ধরনের কোনো জমিতে দোষ থেকে থাকে, অনেক সময় যেটা বলা হয় যে বাউন্ডারি ওয়াল, বাউন্ডারিটা করা হয় কি আমরা জানি দক্ষিণ এবং পশ্চিমের ওয়ালটার উঁচু হাইট সবসময় উত্তর পূর্ব দিকের হাইটের থেকে বেশি হয়। যাই হোক, এ নিয়ে অসংখ্য বলার আছে। ঠিকঠাক বাস্তু দেখতে গেলে আগে এইগুলো দেখতে হয়, পরে আপনি বাড়ির মধ্যে কিসের মূর্তি রাখবেন অবশ্যই তার একটা ভূমিকা আছে, এটা কিন্তু অনেক গৌণ। প্রাইমারি দিকটা আমরা এটা দেখে থাকি। তো আজকে জানি না সময় আছে কিনা আর কিছু সেভাবে অন্তিম লগ্নে চলে এসেছি। আই থিঙ্ক আজকে তন্ত্র প্রতিকারটা আমরা হয়তো কমপ্লিট করতে পারবো না, কারণ আপনি যে ডেপথে গিয়ে অ্যানালিসিস করছেন যেটা আমাদেরকে সমৃদ্ধ করছে, এটাই সমস্যা আর কি। ঠিক যেভাবে জ্যোতির্ময় ইনস্টিটিউট অফ সিউডো সায়েন্সের অ্যান্ড রিসার্চে আপনি লেকচার দেন এবং সেখানে স্টুডেন্টদের ঠিক যেভাবে গাইড করেন, আই থিঙ্ক এখানে আমরা টিভি দেখতে বসে অনেকটা সেই স্বাদ পেলাম এবং প্রফেসর বাসুকে ঠিক সেইভাবে সচেতন হতে পারলেই আমার এই প্রোগ্রাম সাকসেসফুল, না হলে এই প্রোগ্রাম করা আমার কোনো মানে হয় না। কারণ আমি এটা মেইনলি এই জন্যই করে থাকি, লোকজনকে সচেতন করার জন্য। যাই হোক, সেই জায়গায় আমি একটু কন্ট্যাক্ট নাম্বার গুলো বলে দেবো। অনেকে ভাবতে পারেন হয়তো কমার্শিয়াল ভাবনা, ডেফিনেটলি নয়। প্রফেসর বাসুর সাথে এইভাবে যারা ইন্টারেস্টেড এবং আই থিঙ্ক আপনাদের মতো শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তারা ডেফিনেটলি এইরকম গাইডলাইন পেতে চাইবেন। সেক্ষেত্রে যে হেল্পলাইন নাম্বার রয়েছে 9674250516 এবং 9748403694, সেখানে কল করতে পারেন, ভিজিট করতে পারেন ওয়েবসাইটে www.profbasu.in এ। এর পাশাপাশি কালীঘাট এবং সাঁতরাগাছিতে শনি এবং রবিবার চলে আসতে পারেন। উপায় বিভিন্ন রয়েছে, শুধু আপনি অ্যাকসেপ্ট কতটা করছেন তার উপরে। তবে একটা জিনিস কিন্তু ভীষণ মাথায় রাখা, যে প্রফেসর বাসু এইভাবেই আছেন এবং তার মানসিকতাটা কোথায়, তার জ্ঞানের ডেপথ কোথায়, সেটা আমরা আরো একবার ছোঁয়া পেলাম। বাকি ডিসিশন বোধহয় সম্পূর্ণ আপনার। তবে বিজ্ঞানের যে প্রকৃত আলোর মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়ে চলেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অস্বীকার আমরা করতে পারছি না সময়ের ইঙ্গিতকে, সেই জন্য থামতে হবে। নেক্সট এপিসোডে ডেফিনেটলি দেখা হবে। ভালো থাকুন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার।